হাওয়ায় যেন কারো চাপা কান্নার ধ্বনি ভেসে আসে। কুয়ার অন্ধকারে জলরাশির নিচে কেউ যেন হাত বাড়িয়ে ডাকে। আমি পা বাড়াতেই হঠাৎ মাটির কম্পন অনুভব করি। বাতাস থমকে যায়, গাছের পাতারা কাঁপতে থাকে অজানা আতঙ্কে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ আমাকে ঘিরে রেখেছে। আমার নিঃশ্বাস আটকে আসে, পেছনে ঘুরে তাকাই, কিন্তু কেউ নেই, শুধু কুয়ার জলের মধ্যে অদ্ভুত এক ছায়া নড়ছে। মুহূর্তের জন্য মনে হলো কুয়া যেন বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, আর আমাকে গ্রাস করতে চাইছে। সূর্য আঁচড় মারছিল কীর্তনপুরের ছোট্ট গ্রামে, যখন আমি সেই পরিত্যক্ত কুয়ার পাথরে ঢাকনায় আঙুল বুলিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ কি যেন আমার হৃদয়টা জোরে জোরে ধক ধক করতে লাগলো। আমি কি সত্যি সেই কুয়ার ভেতরটা খোলার সাহস রাখি? কুয়ার মুখখানা গায়ে গাঢ় করে লাল মাটির দাগ, যেন কিছু মলিন রক্তাক্ত স্মৃতি ঢেকে আছে। কুয়ার পাশে দাঁড়িয়ে আমি ভাবতে বাধ্য হলাম, এখানে কি এক অদৃশ্য কণ্ঠের গুঞ্জন আছে? কি কোনো অশরীরী সত্তা ঘর করে আছে এই গভীর অন্ধকারে? গ্রামের প্রবীণ ফকির বাবা আমাকে না জেনে বলেছিলেন, হাতিও ছাড়া কুয়া নয়, ছেড়ে চল। আমি হাসি পেছনের দিকে ঠেলে, বাবা, সবই তো গল্প, কেউ দেখেছে না, কেউ শুনেছে না। কিন্তু ফকির বাবার অস্বাভাবিক দৃষ্টি, তার ফ্যাকাশে চামড়া, এবং হঠাৎ গলার নিচে চাপা পড়া কণ্ঠ, সবকিছুই আমাকে অস্থির করে তুলল। আমি বললাম, যদি অশরীরী কণ্ঠ থাকে, তাহলে আসুন, আমরা শুনি। আরও একটু চেয়ে অবাক চোখে বলল, তুমি নাকি ঝুঁকি নিতে চাও? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সে থেমে গেল। রাত যখন নেমে এল, তখন কুয়ার চারপাশে শীতের ঝাপটা ছড়াতে লাগল। ময়দানের বাতাসে কুয়ায় পড়া হাসির গুঞ্জন শুনলাম, হাসি, কিন্তু মানব সৃষ্টি শীত নয়। অস্পষ্ট মৃদু কিচিরে শব্দ, যেন কেউ খিমি খিমি হেসে অসহ্য করে তুলছে। কুয়ার মুখে দাঁড়িয়ে আমি শিউরে উঠলাম। এটা কি বাস্তব নাকি বাবার গল্পের এক খণ্ড? হঠাৎ মিনিট দুয়েক চুপচাপ থেকে কুয়া থেকে উঠল এক স্বল্প অথচ ভয়ঙ্কর কণ্ঠ, ছেড়ে যেও না। দেখলাম কুয়ার ধারে রাখা একটা পুরনো চেয়ার, লালপথর কাঠের, এখনও ঠেলাঠেলি করতে পারলেও অদ্ভুতভাবে অচল। সেই চেয়ার যেন যুগের সাক্ষী, ফলে মনে হলো, যা হয়েছে সবই এখানে লুকিয়ে আছে। আমি একটা লাঠি নিয়ে কুয়ায় নামার জন্য প্রস্তুতি নিলাম। আমার ভক্তি, আমার সাহস সব মিলিয়ে আয়না যেন ফিকে পড়তে থাকে। বুকের ঢেউ থেকে একটা কম্পন ছিটকে পড়ল। হঠাৎ মনে হলো, এইটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বাতি নিয়ে নিচে নামার সময় মাটির দেওয়াল ছোঁয়ায় হাত দমন টাইম অনুভব করলাম। প্রতি মুহূর্তে বাতি ঝিমঝিম করছে, অন্ধকারে ফুটে উঠল এক অদ্ভুত শূন্যতা। কারা ছিল আগে এখানে? কেন এই কুয়াটি পরিত্যক্ত? এই প্রশ্নগুলো মাথায় গুচ্ছ বানিয়ে এলো। হঠাৎ দাঁত কাঁপিয়ে এক নীরব বিস্ময়, দেওয়ালের গর্তরেখায় দেখা দিল এক অক্ষর। তা লিখিত, মুক্ত হবে না, রক্তাক্ত। আমি সোজা গলা দিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ আটকে গেল। ওই রাতেই প্রথম শুনলাম কান্না, কেউ বুলিয়ে বুলিয়ে কাঁদছে, যেন প্রচুর আঘাতের কাতরতা। কিন্তু পাশেই কাউকে দেখিনি। বাতি ছিটকে যাচ্ছে, কুয়ার গহীনে কান্না দুলছে ঝিমঝিম করে। কেমন হলো সেই কান্নার ব্যথা, যা মানুষের নয়, শুধু দুঃখের এক তরঙ্গ। আমি বেরিয়ে এলাম কুয়ার মুখে, হাতটা স্বয়ং জিহ্বায় নিয়ে গলে গেল, কেমন যেন রক্তচুম্বক। এ কাহিনী কি আমার জীবন ছিঁড়ে দেবে? পরদিন আমি গ্রামে ফিরলাম, মাথা নিচু করে। এলাকাবাসী হেসে বলল, বাপু, আছো? রাত থেকে তোমায় দেখিনি। আমি কিছু বলিনি, চোখে অদ্ভুত টনটনে ভাব। সেই যেন এক অদৃশ্য ছবি, বারবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। ফকির বাবার দিকেই চলে গেলাম, চাইলাম তার থেকে আরও বিস্তারিত শুনতে। কিন্তু জানতে পারলাম, ফকির বাবা রাতে শহরে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন, আর ফেরেননি। সে কুয়া নিয়ে জানতে ইচ্ছে করে? কেউ আলতো গলায় জানতে চাইল। আমি গ্রামের চারপাশে টহল দিতে লাগলাম। কেউ বলল, বাবু, ওই কুয়া নিয়ে সস্ত্রীক হলো না। কেউ বলল, যদি দুষ্ট আত্মা থাকে, তাহলে এক্সারসাইজ করতে হবে। মনটা দুর্বৈপরীত্যে কাটাকাটি করল, আমি কি সত্যিই আবার কুয়ার দিকে ফিরব? মনে হলো যেন কেউ ক্রমাগত আমাকে ডাকছে, নাম নিয়ে ডাকছে, আয়েশা, রাহুল, ফিরে এসো। এই নামগুলো গ্রামের কেউ না, তবে বারবার ভেসে আসত। জীবন প্রথমবার স্বপ্নে দেখা দিল এক গা ছমছমে রূপ, একটি মেয়ে, ভিজে পোড়া চুল, সাদা ফিতামো চুলকাটা সাদা জামা, তার চোখ বিহ্বল, চিৎকার করে বলল, কুয়া খুলে ফেলা। আমি জেগে উঠব কি করে বুঝিনি,
ঘুমন্ত মুখে তো ব্যথা চিৎকার, সারা শরীরে যেন আগুন লেগে। আমি জেগে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করলাম, তবে শান্তি মেলেনি। রাত জেগে ভাবলাম, সে মেয়েটাই কি দুষ্ট আত্মা নাকি মুকুবা এক অনুগ্রাহী। পরদিন ঠিক করলাম, সশস্ত্র বন্ধুবাহিনীর সঙ্গে আবার কুয়ার দিকে যাই। আমি 3 বন্ধুকে ডেকে পাঠালাম, রাহুল, আরশা ও রবিন। 3 জনেই সাহসী, তবে প্রকৃতপক্ষে অন্ধকারের প্রতি তাদের শঙ্কা লুক না। তাদের মুখে বিস্ময় শোনার পর তারা কেউ রাজি, কেউ না। আরশা বলল, আমি যাব, তবে হাত আমাদের ছেড়ে যাবে না। রাহুল বলল, আমি যে কোনো অশরীরী মোকাবেলা করতে প্রস্তুত। আমরা রাতে কুয়ার সামনে মিলিত হলাম, চ্যান্সেলর ফ্ল্যাশলাইট, লাঠি, কোণঠাসা করার সরঞ্জাম নিয়ে। ধীরে ধীরে আমরা লাঠি দিয়ে ঢাকনা সরালাম। চ্যান্সেলর ফ্ল্যাশলাইটের আলোর নিচে দেখা গেল দীর্ঘ দীর্ঘ সিঁড়ি, পড়ে থাকা খোসা, ময়লার ভগ্নাবশেষ, ঝুলন্ত ফিতার ছোট লুকানো টুকরো, সব যেন ইতিহাসের রক্ষণাবেক্ষক। আমরা নিচে নামতে নামতে শুনলাম একটা ভয়ঙ্কর কণ্ঠ, আরেকবার ফিরে এসোনি। রাহুল পিছনে ফিরে তাকাতে গেলাম, কিন্তু কেউ ছিল না। দম আটকে গেল, নাকের নিচ দিয়ে ঠান্ডা ঘাম গলে পড়ল। নিচে নামার 10ম ধাপে আমরা পেলাম এক কাটা লক করেছেন, পুরনো চেইন, আর একটা পিকজেল ভেঙে ফেলা ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটি বোকা হাসিমাখা মেয়ে, তার পেছনে এক দানব সদৃশ অক্ষর, চোখ শূন্য, মুখ ছেচনো হাসি। আর ছবির পেছনে লেখা, তুই মুক্তি চাইলে আমার নাম বলতে হবে। রাহুল কাপা গলায় বলল, এখানে আর থাকা যায় না। আরশা হাত করল, আমার নাম আছেই, তাও কি ভুলে যাবে। হঠাৎ বাতি সম্পূর্ণ নিভে গেল, চারপাশ কালো অন্ধকারে নিমজ্জিত। আমরা হাততালা করে একে অন্যের হাত খুঁজে চললাম। অন্ধকারেই কিছু ছায়ামূর্তি সরে যাচ্ছে, ছোট বড়, কখনো মেয়ের মতো, কখনো পুরুষের মতো। আমি চিৎকার করে বললাম, আলো জ্বালো, আলো। মুহূর্তেই আলো ফিরলে আমরা দেখলাম এক বিশাল কাদামাটি হরিণের শিকল, যার নিচে আটকে আছে একটা লোমশ দেহ, রক্তাক্ত, খুন হওয়া। আর চারপাশে লেখা আছে, তুমি দেরি করেছ, এ আক্রোশ আমার। আমার হৃদয় বিদীর্ণ, চোখ দিয়ে প্রচুর জল, বুকটা ব্যথায় কাঁপছে, মনে আমার নিজের জীবনের মূল্য কতটা অল্প। আরশা কেঁদে বলে উঠল, আমরা বেঁচে থাকব কি করে। রাহুল কাদা মাটি ছুঁড়ে বারবার চিৎকার করল, এটা অন্যায়, এটা অন্যায়। রবিন শুধু দম ফেলে ফেলে নীরবে দাঁড়িয়েছিল, যেন হৃদয় থেমে গেছে। সেই মুহূর্তে আমাদের কণ্ঠে এক অজানা করুণতা, জীবন সম্মান রক্ষা করা যে কত বড় মূল্য।